আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রথমে দেখে আপনার এমনটাই মনে হতে পারে পাকিস্তানের বিমান বাহিনী হয়তো আফগানিস্তানের কাবুল নয়তো অন্য কোনো স্থানে শক্তিশালী বিমান হামলা করেছে। তবে বাস্তবতা হলো এটি পাকিস্তানের যে লাহোর রয়েছে সেই লাহোর শহরের দৃশ্য। দেখুন, আফগানিস্তানের তালেবান এখানে আক্রমণ করেনি, পাকিস্তানের যে নিরাপত্তা ফোর্স রয়েছে তারাই এখানে আক্রমণ করেছে এবং বর্তমানে পাকিস্তানের লাহোর সর্বোচ্চ নিরাপত্তা অবস্থায় রয়েছে। এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি শহরের ভেতর যে অবস্থা থাকে, লাহোরের অবস্থা বর্তমানে এরকম। লাহোরের মানুষ লাহোরের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী লড়াই শুরু করেছে। আর এই সকল কিছুর মূলেই রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা এবং গাজা উপত্যকার জন্য সংহতি প্রকাশ। গাজা উপত্যকার মানুষের সঙ্গে বর্তমানে যা ঘটছে এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে কথিতভাবে যে শান্তি সম্মেলন করা হচ্ছে মিশরের কায়রোর ভেতর, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছে। রিসেন্টলি আফগানিস্তানে হামলার ইস্যুকে কেন্দ্র করেও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে পাকিস্তান। আর এই সকল কিছুর বিরুদ্ধেই লাহোরের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে এবং জেনজি গ্রুপের স্টাইলে পাকিস্তানের যে সরকার এবং বর্তমান যে আর্মি রয়েছে তাদের বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ডন এবং পাকিস্তানের আরেকটি বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য পাকিস্তান ট্রিবিউন, এই দুইটি সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করে, পাকিস্তানের একটি ধর্মীয় সংগঠন টিএলপি গাজা উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিতর্কিত সহযোগিতা এবং পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে হামলা, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে পাকিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে তার দিকে মার্চ শুরু করে। আর এই মার্চে হাজার হাজার লাহোরের যে সাধারণ জনগণ রয়েছে তারা অংশগ্রহণ করে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই মার্চ 4 লাহোরের উপর শক্তি প্রয়োগ করে এবং শক্তিশালী হামলা করে। অলরেডি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী স্বীকার করেছে এই ঘটনায় 58 জন পাকিস্তানের নাগরিক অলরেডি নিহত হয়েছেন, কারণ পাকিস্তানের সামরিক বাহিনী তার অস্ত্র ব্যবহার করেছে। তবে টিএলপি এর পক্ষ থেকে জানানো হয়েছে এই সংখ্যা 180 জনের মতো, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর যে বল প্রয়োগ যুক্তরাষ্ট্রের হয়ে তার জন্য পাকিস্তানের 180 জন নাগরিক নিহত হয়েছেন। এবং পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর সংবাদ প্রদানের যে স্বাধীনতা সেটা অনেকটাই খর্ব করা হয়েছে। তারপরও যেমনটা জানা যাচ্ছে বিদেশি সংবাদ মাধ্যম এবং পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি বৈঠক ডেকেছেন এবং তিনি 1200 জন প্যারামিলিটারি ফোর্সকে এই নতুন আন্দোলন দমন করার জন্য তাদের মিশনে কার্যকর করেছেন। লাহোর, ইসলামাবাদ এবং রাউলপিন্ডির যে রাস্তাঘাট সেগুলো সিল করা হয়েছে। লাহোরের স্কুল কলেজ বন্ধ এবং এই তিনটি অত্যন্ত বড় শহরের যে মোবাইল ইন্টারনেট ডাটা রয়েছে সেটা ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে বাংলাদেশের মতো। সারা পৃথিবীর বিভিন্ন ধরনের যারা দেশের বিরুদ্ধে কাজ করে এই ধরনের সরকার রয়েছে তাদের বিরুদ্ধে জেনজি গ্রুপের যে উত্থান, গতকালকেও মাদাগাস্কারের যে সরকার রয়েছেন তিনি পালিয়ে গেছেন জেনজি গ্রুপের এই শক্তিশালী প্রতিবাদের কারণে। পাকিস্তানেও এমনটা শুরু হয়ে গেছে অনেকেই আশঙ্কা করছেন, যার জন্য কিন্তু পাকিস্তান সরকার অত্যন্ত শক্তিশালীভাবে এটা দমন করার চেষ্টা করছেন। পাকিস্তান আর্মি সরাসরি এতে যুক্ত রয়েছে, কারণ যদি এই আন্দোলন এখানেই দমন করা না যায় তারা আশঙ্কা করছেন গত 70 বছরের ইতিহাসে যা হয়নি তা হয়ে যেতে পারে। পাকিস্তানের সরকার নয়, শুধু পাকিস্তান সেনাবাহিনীর যে প্রভাব বলয় রয়েছে পুরো পাকিস্তানের ভেতর তা সরাসরি উৎখাত হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু তাদের এত ব্যাপক প্রস্তুতি। টিএলপি পাকিস্তানের একটি ধর্মীয় রাজনৈতিক দল, অনেকটা বাংলাদেশের যে হেফাজতে ইসলাম রয়েছে এরকমই। তারা বিভিন্ন ইসলামিক ইস্যুকে কেন্দ্র করে তারা সব সময় সক্রিয় থাকে। প্যালেস্টাইন এবং গাজা উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে সমর্থন দেওয়ার জন্য এই দলটি প্রথম থেকেই সক্রিয়। এমনকি পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছে আর্টিলারি সেল বিক্রি করেছিল, সেই সেল যুক্তরাষ্ট্রের হাত ধরে ইসরায়েলে পৌঁছেছিল এবং গাজা উপত্যকায় ব্যবহার হয়েছে, তখনও কিন্তু এই টিএলপি পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। কোনোভাবে
কোনোভাবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা যাবে না, তাদের কিন্তু একমাত্র দাবি ছিল। ইস্যুটিকে কেন্দ্র করে এখন তারা বলছে যে গাজা উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানকে বড় ভিত্তিতে ব্যবহার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে আফগানিস্তানের দখলকে কেন্দ্র করে। আঞ্চলিক কোনো সংঘাতে পাকিস্তান আর ঘাঁটি হিসাবে ব্যবহার হবে না, এই আন্দোলনের অংশ হিসাবেই তারা যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে অগ্রসর হচ্ছিল এবং তারা অনেকটা কাছে পৌঁছেও গিয়েছিল। তখনই কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকটি করা হয়। যে পাকিস্তান সরকার এই সকল কিছু দমনের জন্য তাদের সংবিধানে আইনের অধীনে 295C ধারা যুক্ত করেছে, যার অধীনে পাকিস্তানের কোনো বৈদেশিক সিদ্ধান্তের বিরুদ্ধে বা বিদেশ নীতির বিরুদ্ধে যদি কোনো নাগরিক কোনো সোচ্চার হয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে, অনেকটা ডিজিটাল আইনের মতো। আর এই জন্যই কিন্তু পাকিস্তানের এই টিএলপি অত্যন্তভাবে আগ্রাসী হয়ে এই প্রতিবাদ করেছে। এই আইনের তারা সরাসরি বাতিল চাচ্ছে, কারণ এটি নাগরিকদের দেশের স্বার্থে যে বাক স্বাধীনতা রয়েছে সম্পূর্ণভাবে খর্ব করবে। কারণ পাকিস্তান তখন একটা আনুষ্ঠানিকভাবে সুযোগ পাবে আফগানিস্তানের বিরুদ্ধে তার ঘাঁটি দেওয়া এবং ঘাঁটি ব্যবহারের জন্য। আর এই জন্যই কিন্তু এই শক্তিশালী আন্দোলন হচ্ছে। দেখুন, পুরো লাহোর ব্যাপী বর্তমানে থমথমে পরিস্থিতি বিদ্যমান, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। যদিও ইমরান খানের নেতৃত্বাধীন দল এখনো আনুষ্ঠানিকভাবে এই টিএলপির সঙ্গে যোগ দেয়নি, তবে যদি যোগ দেয় তাহলে পরিস্থিতি রাতারাতি আরও পরিবর্তন হয়ে যেতে পারে। এবং আমরা এটাও দেখতে পারি যে পাকিস্তানের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু পূর্বের সরকারের মতো দেশ ত্যাগে বাধ্য হতে পারেন। দেখুন, একদিকে যখন পাকিস্তানের জনগণ যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে ধাবিত হচ্ছে, যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে গাজা উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে এবং আফগানিস্তানের ইস্যুকে কেন্দ্র করে তার প্রতিবাদের অংশ হিসেবে, ঠিক এই সময় পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ মিশরের ভেতরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেছেন এবং তিনি আবারও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে নোবেল দেওয়া উচিত। আমি আপনাদের পরিষ্কারভাবে জানাতে চাই, এই ভদ্রলোক যদি না থাকতেন তাহলে পৃথিবী আজকে কোথায় যেত? পাকিস্তান এবং ভারত দুইটি পরমাণু শক্তিধর দেশ, যদি তিনি যুদ্ধ না থামাতেন তাহলে এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াতো? ঠিক একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর জন্য ইনি যা করেছেন তা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং এইভাবে বিশ্ব শান্তির জন্য তিনি কাজ করতে পারেন তার জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করি এবং আমি চাই তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক, কারণ তার মতো এত শান্তিপূর্ণ কাজ আর কেউ করতে পারেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী দীর্ঘ প্রায় 5 মিনিটের উপর বক্তব্য দিয়েছেন এবং এই 5 মিনিটে ডোনাল্ড ট্রাম্পকে তোষামোদগিরি করার জন্য কোনো সুযোগ তিনি হাতছাড়া করেননি। যত ধরনের প্রশংসা যত কিছু আছে তিনি ডোনাল্ড ট্রাম্পের করেছেন, কারণ তার সরকার টিকেই রয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে। এখন দেখার বিষয় যে পাকিস্তানের ইন্টারনাল ভাবে বর্তমানে যে আওয়াজটা উঠেছে সেই আওয়াজ প্রকৃতপক্ষে পাকিস্তানের স্বার্থে কি করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।